ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে বয়েস শিখব। বয়েস আপনি জীবনে যা শিখতে পারেন নাই, আজকে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। কোনো সমস্যাই থাকবে না বয়েসে। জাস্ট মনোযোগ দিয়ে বুঝতে হবে কথাগুলো। ওকে? সো বয়েস যদি না বোঝেন আসলে ইংলিশটা আসলে বুঝবেনই না। মানে অনেক সমস্যা হবে। সো বয়েস খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা শুরু করি। প্রথমেই খেয়াল করেন, এখানে বয়েসটা কী আসলে, কিভাবে আসলে আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, করলে কি হয়, না করলে কি হয়, এর সব কিছু এখনই বুঝে যাবেন। জাস্ট ধৈর্য ধরেন। খেয়াল করেন, সে আমাকে একটি চিঠি লিখেছে। এটা কি বয়েস হয়েছে? হ্যাঁ, অবশ্যই বয়েস হয়েছে। কিন্তু অ্যাক্টিভ না প্যাসিভ? আমরা জানি বয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে দুই নম্বর সেন্টেন্সটা খেয়াল করেন। আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে। উপরে বলছে সে আমাকে একটি চিঠি লিখেছে। আর দুই নম্বরটাতে বলছে আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে। এখন এখানে খেয়াল করেন, আমার কাছে যে একটি চিঠি লেখা হয়েছে, এই চিঠিটা কে লিখেছে? বলছে আপনাকে কে কে লিখেছে? বলে নাই তো। তো যদি এরকম কাজটা কে করে এরকম যদি উল্লেখ না থাকে, ওই কথাগুলাই বয়েস হয়। যেমন আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে। এই যে বলা হয়েছে যে কে লিখেছে জানি না, এটা প্যাসিভ ভয়েস। আর কে লিখেছে জানি, সে আমাকে একটি চিঠি লিখেছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে? এখন দেখেন, পৃথিবীতে আপনি যত সেন্টেন্স শিখছেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, তারপরে হাবিজাবি যত সেন্টেন্স শিখেছেন, সবগুলো সেন্টেন্সই কি আপনি ইউজ করেন, এগুলো হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে? কিন্তু ওই সেন্টেন্সটাই প্যাসিভ হইতে পারে। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ আপনি ব্যবহার করতেছেন, কিন্তু এই অ্যাক্টিভ সেন্টেন্সটাই প্যাসিভ হতে পারে। কমপ্লেক্স একটা সেন্টেন্স আপনি ব্যবহার করতেছেন, এটা অ্যাক্টিভ আপনি ব্যবহার করতেছেন, কিন্তু ওইটারও কি প্যাসিভ হইতে পারে। এখন সমস্যা কোন জায়গাতে হয়? সমস্যা হয় প্যাসিভ কখনো হয়, এই জিনিসটি আমরা হচ্ছে বুঝি না আর কি। এখন প্যাসিভ হইলে অর্থটা কি দাঁড়ায়, এবং প্যাসিভ জিনিসটা আসলে কী, কীভাবে ব্যবহার হয়, এই জিনিসটা আমরা আজকে খুব ভালোভাবে শিখবো। অ্যাক্টিভ তো আমরা বুঝি, সে আমাকে একটি চিঠি লিখেছে, এটা সাধারণ একটা কথা, সাধারণ একটা সেন্টেন্স। তো এটা তো আমরা বুঝতেই পারছি যে সে আমাকে একটি চিঠি লিখেছে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে, এই সেন্টেন্সটা যদি আমি ইংলিশে লিখি, আপনি কি পরে বুঝবেন যে আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে নাকি আমাকে একটি চিঠি লিখেছে? এই দুইটা জিনিস তফাৎ আপনি বুঝতে পারবেন এখনই। তাহলে আমরা ইংলিশটা দেখি। উপরের সেন্টেন্সটার অর্থ হচ্ছে, এইখানের উপরের সেন্টেন্সটা, হি হ্যাজ রিটেন মি এ লেটার। সে আমাকে একটি চিঠি লিখেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? সো হি হ্যাজ রিটেন মি এ লেটার। ওকে, ফাইন। এখন খেয়াল করেন, আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে, এই অর্থটা কিভাবে দিচ্ছে? এ লেটার হ্যাজ বিন রিটেন টু মি। আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে। এখন আপনি যদি এ লেটার হ্যাজ বিন রিটেন টু মি এটা পইরা মনে করেন যে এটার অর্থ হচ্ছে আমাকে একটি চিঠি লিখেছে, এটা কিন্তু হবে না। আপনাকে এই প্যাসিভটা ধরতেই হবে, এবং প্যাসিভের অর্থটা এমনই হয় যেটার মধ্যে সাবজেক্ট নিজে কাজ করে না এবং কে কাজটা করছে জানা নেই, এরকম একটা অর্থ দেয়। যেমন আমার কাছে একটি চিঠি লেখা হয়েছে, এখানে কে করছে এটা আমি জানি না বা জানা নাই, এরকম একটা অর্থ দিছে। বুঝতে পারলেন? এখন আসেন আমরা চিনব কিভাবে। পৃথিবীতে যত সেন্টেন্স আছে সব দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তারপর কমপ্লেক্স, কম্পাউন্ড, সুপারলেটিভ, কম্পারেটিভ, এগুলা কি তাহলে? হ্যাঁ, এগুলো সেন্টেন্স, এই সেন্টেন্সগুলাই আমি একটু আগে বলছি যে এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভে আপনি ব্যবহার করেন, কিন্তু এই সেন্টেন্সগুলাই প্যাসিভে হতে পারে। ঠিক আছে? এখন প্যাসিভে হওয়ার জন্য একটা স্ট্রাকচার ফলো করতে হবে, এটা আমরা এখন শিখব। এবং বাস্তবে কীভাবে ব্যবহার হইতে পারে, আপনি কিভাবে লিখবেন, পরীক্ষায় কীভাবে আসতে পারে, একবার বিস্তারিত এখানে শিখবেন। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস দিয়ে দেবো, তখন আপনাদের আর কোনো সমস্যা হবে না, দুইটা ক্লাসই হবে। এবং অলরেডি একটা ক্লাস দেওয়া আছে, ওইটা হচ্ছে রিডিং বোঝার জন্য বয়েস, আপনারা দেখে আসতে পারেন প্লেলিস্ট থেকে। রিডিং বোঝার জন্য রিডিং বোঝার কৌশল নামে একটা প্লেলিস্ট আছে, ওইখানে যা দেখবেন যে বয়েসের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস দেওয়া আছে, এখানে আসতে পারেন। ওকে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, পৃথিবীতে যত সেন্টেন্স হচ্ছে সব দুই প্রকার, একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অতএব বয়েস কিন্তু দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এবার আসেন, অ্যাক্টিভ হলে সাধারণ নিয়ম, এই যে একটু আগে বললাম যে অ্যাক্টিভ হলে সাধারণ নিয়ম কি, আপনি যে সাধারণ সেন্টেন্স ব্যবহার করেন, ঠিক আছে, যেমন আই গো টু স্কুল, ঠিক আছে, আমি স্কুলে যাই, এটা কিন্তু সাধারণ একটা সেন্টেন্স ইউজ করলেন। প্যাসিভ ব্যবহারটা আমরা আজকে শিখব। তো খেয়াল করেন, প্যাসিভ হলে যে জিনিসটা হয়, প্যাসিভ হইলেই বি ভার্ব একটা থাকবে আর একটা
পাস্ট পার্টিসিপল বা বি থ্রি ফর্ম থাকবে, বুঝছেন? তো পেসিভ হইলে জাস্ট এই দুইটা জিনিসই থাকবে। কোন দুইটা জিনিস? এই বি ভার্ব প্লাস বি থ্রি, এই দুইটা জিনিসই থাকবে, সব সময় থাকবে। এই দুইটা জিনিস না হইলে পেসিভ হবে না, হবে না, হবে না, হবেই না। ওকে ফাইন, আমরা বুঝলাম যে এই দুইটা জিনিস না থাকলে পেসিভ হবে না। তাহলে দেখি তারপর কি আছে। এইটা হচ্ছে এই পেসিভের স্ট্রাকচার। ওকে, যে কোনো এই সাধারণ সেন্টেন্সকে আপনি পেসিভ করতে গেলেই এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সারা জীবন দেখছেন এখানে সাবজেক্ট লেখা, কিন্তু এখন আমি অবজেক্ট লিখছি, কেননা এই অবজেক্টটাই প্রথমে বসে, এবং অবজেক্ট রূপে বসে না, এটা সাবজেক্ট রূপে বসে। যেমন অবজেক্টটা যদি মি থাকে তাহলে সাবজেক্ট রূপে এই মিটা এইখানে বসবে আই হিসেবে, বুঝতে পারছেন আশা করি। ওকে, তারপরে ওই বিভার্ব থাকবে। বিভার্ব কোনগুলো? এমিজার, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো হচ্ছে বিভার্ব। ঠিক আছে, বিভার্ব নিয়ে কোনো সমস্যা হলে ভার্বের ক্লাস দেখে আসতে পারেন। ওকে ফাইন, সো আমরা বুঝলাম যে বিভার্ব দিতে হয়, তারপর ওই যে বি থ্রি, জাস্ট এইটুকু মনে রাখবেন, এইটুকু যেটা আমি মার্ক করে দিলাম, এইটাই, আর কিছু না। আপনি তো জানেনই সাবজেক্ট বসে, তারপরে কি কি বসে, অবজেক্ট বসে শেষে, ঠিক আছে। ওকে, সো বিভার্ব এবং বি থ্রি বসলো। পরে খেয়াল করেন বাই প্লাস সাবজেক্ট। এখন এটা লাল কালার করলাম কেন? অনেক সেন্টেন্সে তো বাই প্লাস সাবজেক্ট থাকেই না, অনেক সময় এই অংশটা থাকবে না। কোন অংশটা থাকবে না? এই যে এই অংশটা, এই অংশটা থাকবে না, এই অংশটা থাকবে না ভাই। এই অংশটা না থাকলেই তো আপনার বয়স চিনতে সমস্যা হয়ে যাবে। অনেক সময় থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে থাকবে না। সো এইটা না থাকলে আপনাকে বুঝতে হবে কিভাবে এটা প্যাসিভ হয়। এটা হবে এই বি ভার্ব আর বি থ্রি আছে কিনা এটা আপনি খেয়াল করবেন, ঠিক আছে। কারণ আমরা জানি যে বি থ্রি ফর্মটা পারফেক্ট টেন্সে বসে, পারফেক্ট টেন্সে বি থ্রি ফর্মটা বসে। এখন পারফেক্ট টেন্সে বসলে তো হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসবে, তাই না? কিন্তু আমরা এখানে দিতেছি কি বি ভার্ব মানে এমিজার, এমিজারের পরে আমরা বি থ্রি বসামো। এখন এমিজারের পরে বি থ্রি বসলেই আপনি মনে করবেন একদম কনফিডেন্টলি যে এটা প্যাসিভ হয়েছে, এখানে বাই থাকুক আর না থাকুক। ওকে, চলেন আমরা নেক্সট খেয়াল করি। এইটা তো প্যাসিভের স্ট্রাকচারটা। এবার আসেন আমরা প্র্যাকটিসের মাধ্যমে একদম পাক্কা শিক্ষক হয়ে যাবেন ভাই। এখন আপনি বয়স পড়াইতে পারবেন, একদম কনফার্ম আপনি যাই পড়াইতে পারবেন। খেয়াল করেন, শিক্ষক ছাত্রদের শাস্তি দিলেন। শাস্তিটা কে দিছে? শাস্তিটা এই যে শাস্তিটা কে দিছে? শিক্ষক দিছে। যে দিছে সামনে আছে, মানে সাবজেক্ট হিসেবে আছে। সো যদি থাকে তাহলে সেটা অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ বুঝলাম। এখন ছাত্ররা শিক্ষকের দ্বারা শাস্তি পেল। ধরেন এই জিনিসটা নাই, আমরা বলছি না বাইয়ের পরে থাকে না, এই যে বাই প্লাস শেষেরটা থাকে না, এই জিনিসটা হচ্ছে এইটা আর কি, শিক্ষকের দ্বারা, বাই অর্থ তো দ্বারা, বুঝছেন? সো এই জিনিসটা ধরেন নাই, যদি না থাকে তাহলে কী হয়? ছাত্ররা শাস্তি পেল। এখন শাস্তি কে দিল? শাস্তি দিল শিক্ষককে। যে শাস্তি দিল সে কি সাবজেক্টে আছে? নাই তো, নাই। আর যদি তাকে এইভাবে দ্বারা থাকবে, বুঝছেন? যদি তাকে তাহলে বলবে যে দ্বারা, ঠিক আছে। যদি দ্বারা দিয়ে না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে শাস্তিটা যে দিছে সে নাই। ওকে, আর যদি থাকে তাহলে দ্বারা দিয়ে থাকবে। ওকে, বুঝলেন? তো এরকম হলে প্যাসিভ হবে। এখন আসুন এটার ইংলিশ ট্রান্সলেশনটা কেমন হয়েছে। বলছে দ্য টিচার পানিশড, এই যে পানিশড হচ্ছে ভার্ব, পানিশড দ্য স্টুডেন্টস। শিক্ষক, শিক্ষক কী করলো? শিক্ষক শাস্তি দিল স্টুডেন্টদেরকে। ওকে, শাস্তি দিল, আমরা বুঝলাম যে সাবজেক্ট, সে যে শাস্তি দিছে সে সামনে আছে অলরেডি। ওকে ফাইন, এখন খেয়াল করেন এই যে শাস্তি যে পেল এর সামনে, মানে এইখানে যেটা অবজেক্ট, এই অবজেক্টটা চলে আসছে সামনে, সেই জন্য আমরা লিখছিলাম যে অবজেক্ট সামনে, বুঝছেন? কিন্তু এগুলো যদি কেস, যেমন ধরেন যে আই, আয়ের আই হচ্ছে সাবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি, হি হচ্ছে সাবজেক্ট, হিয়ের অবজেক্ট হচ্ছে হিম, এরকম সাবজেক্টগুলো যদি থাকে, পার্সোনাল সাবজেক্টগুলো যদি থাকে, তাহলে এগুলোর সাবজেক্ট অবজেক্ট একটু আপনাকে জানা থাকতে হবে। এগুলা এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ফর্মটাই বসাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন, এখন আমরা বি ভার্ব বসাইলাম কিনা দেখেন তো, এটা কি বি ভার্ব কিনা? 100% বি ভার্ব, বি ভার্ব বসাইলাম। এটা কি বি থ্রি কিনা দেখেন তো। আমি যে জাস্ট আপনাকে দুইটা জিনিস শিখাইলাম যে বি ভার্ব প্লাস বি থ্রি, এই যে বি ভার্ব প্লাস বি থ্রি হয়েছে কিনা দেখেন। বি ভার্ব প্লাস বি থ্রি আছে মানেই এটা প্যাসিভ, আর কোনো সমস্যা নাই। এখন আপনি যদি পত্রিকা পড়েন, পত্রিকার মধ্যে যদি এই স্ট্রাকচারটা দেখতে পান বি ভার্ব প্লাস বি থ্রি, আপনি অবশ্যই বুঝে যাবেন এটার অর্থ হয়েছে কারো দ্বারা, যে এখানে নাই। ওকে, তো স্টুডেন্ট শাস্তি পাইছে, ধরেন এইটুকু নাই, বাই দ্য টিচার নাই,
এটা থাকেও না, পত্রিকাতে পড়লে আপনি ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনি পাবেন না। ওকে, সো এতটুকু আছে, দ্য স্টুডেন্টস ওয়ার পানিশড, ছাত্ররা শাস্তি পেল, কে শাস্তি দিছে? নাই। তো যে নাই যদি না থাকে তাহলে পেসিভ। ওকে ফাইন, অনেকগুলো কথা বলে ফেললাম, অনেকবার বললাম, আর না বুঝে থাকার কোনো অপশন নাই। অবশ্যই বুঝছেন আশা করছি আমি, আপনি অবশ্যই বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন, তাহলে আমি বুঝবো আপনার আসলে কোন জায়গায় দুর্বলতা, তাহলে আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারবো। ওকে, সো আর যদি তাকে অবজেক্টটা বাই দিয়ে আপনি এইভাবে কানেক্ট করবেন। এখন অনেক সময়, সবসময় বাই বসবে না, অনেক সময় টু বসবে, অনেক সময় উইথ বসবে। কখন টু বসবে, কখন উইথ বসবে, এইটা আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করব। তখন আপনার একদম মানে সব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, এখন আসেন বি ভার্ব বসানোর শর্ত কি? বি ভার্ব বসানোর শর্ত হচ্ছে টেন্স অনুযায়ী বসে আর কি বি ভার্ব। এখন বি ভার্ব কি সবসময় এমিজার বসবে? না, ওয়াজ ওয়ারও তো বি ভার্ব, এটাও তো বসতে পারে, তাই না? আবার অনেক সময় বিংও বসতে পারে, ঠিক আছে? এখন আসেন আমরা এইটাই দেখব। তো উপরে সেন্টেন্সটা খেয়াল করেন যে দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্টস, ইট ইজ অ্যাক্টিভ, এটার আমরা পেসিভ করবো। আচ্ছা আচ্ছা খেয়াল করেন এটা কোন টেন্স? এটা পানিশটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, সো পাস্ট টেন্স হওয়ার কারণে বিভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার, কিন্তু এখানে ওয়ার বসছে। কারণ কি? সাবজেক্ট প্লুরাল, তো সাবজেক্ট প্লুরাল হইলে আমরা তো ওয়ারই বসাবো, তাই না? ওকে, ওয়ার বসছে। আর এই পানিশটা বি থ্রি ফর্ম আর পাস্ট ফর্ম একই, দ্যাটস ওয়াই বি থ্রি ফর্ম হিসাবে এখানে বসছে। এখন অনেকে যদি আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে এইখানে পানিশটা হচ্ছে পাস্ট ফর্ম, এখানে পানিশটা কি, তাহলে এটা কি পাস্ট ফর্ম? না, এটা হচ্ছে বি থ্রি ফর্ম। কেমনে বুঝলাম? কারণ বি ভার্বের পরে বি থ্রি বসে। ওকে, এরকম ফাংশনগুলো বুঝতে হবে, ঠিক আছে? শুধু এই ফাংশন না, এইখানের যে ফাংশনটা থেকে আমি এটা তো ক্ষুদ্র একটা জিনিস আপনাকে শিখাইলাম, এরকম হাজার হাজার ফাংশন আমরা অলরেডি অনেকগুলা ফাংশন আপনাদেরকে শিখিয়েছি। সেন্টেন্সের ফাংশন, কখন সাবজেক্ট বসে, কোন জায়গায় নাউন বসে, কোন জায়গায় ওয়ার বসে, কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, কোন জায়গায় অ্যাডভার্ব বসে, বসলে কি হয়, না বসলে কি হয়, কোনটা কাকে ধরে, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি সেন্টেন্স ফাংশন নামে। হ্যাঁ, একটা ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। ওকে ফাইন, সো আমরা এটা বুঝলাম। আমাদের কথা এইখানে না, আমাদের কথা হচ্ছে এইখানে। শুরু প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আমরা বিস্তারিত দেখবো আর কি কোনটা কিভাবে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট হইলে কি হয়, বি ভার্ব কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীভাবে ব্যবহার করব, পারফেক্টলি কীভাবে ব্যবহার করব, পাস্ট টেন্সে কীভাবে ব্যবহার করব, সব দেখব। আসেন প্রেজেন্ট সিম্পলে এই যে স্ট্রাকচার দেখতে পারতেছেন, এতটুকু হচ্ছে স্ট্রাকচার। ওকে, সো আমরা এটা দিয়ে করলাম না। ওকে ফাইন, খেয়াল করেন অবজেক্ট বসে, এটা তো বুঝলাম, অবজেক্টটা বসছে। অবজেক্ট মানে তো বুঝছেন। এখন আপনাকে তো অনেক সময় আপনি যখন কথা বলবেন আপনাকে কি এই অ্যাক্টিভ সেন্টেন্সটা কি দেওয়া থাকবে, তখন তো আপনি অবজেক্ট খুঁজে পাইবেন না। আপনি অবজেক্ট বুঝে নিতে হবে। কীভাবে বুঝে নিতে হবে? এই সাবজেক্টটা যে জিনিসটাকে কেন্দ্র করে কাজটা করবে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে অবজেক্ট। সেই জন্য অবজেক্টটাকে সামনে নেবেন। যেমন দেখেন, হি রিডস এ বুক, সে পড়ে, কাকে কেন্দ্র করে ভাই? বইকে। বই না থাকলে সে কি পড়তো কোনো দিন? পড়তই তো না। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা যাকে কেন্দ্র করে সাবজেক্ট কাজ করছে, এই জিনিসটা হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্টটাই আছে প্রথমে বসছে। ওকে, বি ভার্ব বসছে কিনা খেয়াল করেন, বি ভার্ব বসছে। তারপর ওই যে বি থ্রি, রিডের বি থ্রি ফর্ম কিন্তু রিডি, ঠিক আছে, বসছে রিড। ওকে, তারপরে ওই যে এই বাইটা বসছে, স্ট্রাকচারের বাইটা বসছে। ওকে, হিম মানে অবজেক্ট বসছে, ঠিক আছে। ওই যে খেয়াল করেন এখানে সাবজেক্টটা কি ছিল? হি ছিল। এই যে এখানে খেয়াল করেন, এখানে কি সাবজেক্ট বলছি না? এই হিটা কি তাহলে এখানে বসবে? হ্যাঁ, এই হিটাই এইখানে এসে বসছে, এখানে এসে বসছে, বুঝছেন? এই হিটাও এইখানে এসে বসছে হিম হিসাবে, বুঝছেন? এখন কেন হিম বসলো, হি কেন বসলো না? কারণ ভাই অবজেক্টের জায়গায় বসছে, তো দ্যাটস ওয়াই এই অবজেক্ট ফর্ম বসছে। এইটা নিয়ে আশা করি কনফিউশন নাই। চলে যাব নেক্সটে। আসেন এবার হচ্ছে প্রেজেন্ট তো শিখলাম, এবার পাস্ট সিম্পল। আসেন পাস্ট সিম্পলের স্ট্রাকচার কিন্তু সেম, শুধু ওয়াজ ওয়ার বসে, এটা তো আপনারা জানেন, তাই না? এই যে ওয়াজ ওয়ার বসে, ওয়াজ আর ওয়ার এগুলো হচ্ছে পাস্ট টেন্সের সম্পদ। আমি পাস্ট টেন্সের অ্যাসেট বলি এগুলোকে। সো অ্যাসেট বসছে, আচ্ছা, তারপরে বি থ্রি বসছে। ওকে ফাইন, বাই বসছে, তারপর সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসছে। ওকে, খেয়াল করি আমরা ঠিক আছে কিনা। সি হচ্ছে সাবজেক্ট, তারপর রোডটা হচ্ছে পাস্ট টেন্স, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, তারপর এ লেটার হচ্ছে অবজেক্ট। ওকে, তিনটা অংশ পাইলাম। এখন খেয়াল করেন এ লেটারটা অবজেক্ট সামনে আসছে,
আর যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য ওয়াজ হয়েছে, ওয়াজ 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 কিন্তু কি ভার্ব, ওয়াজ কিন্তু এই যে কি বলে বি ভার্ব এবং সিঙ্গুলার দিকে এ লেটার সিঙ্গুলার দিকে ওয়াজ বসছে, না হয় ওয়ার বসতে পারতো প্লোরাল হইলে। তারপরে বি থ্রি বসছে, বাই বসছে, তারপরে সাবজেক্টটা এইখানে আইসা বসছে অবজেক্ট রূপে। ওকে, ফিউচারে দেখেন সব সেম, সব সেম। এখন আপনি বলবেন যে এখানে উইল বি কেন হয়েছে ভাই, উইল হইল না কেন? কারণ ফিউচার টেন্সে তো উইল। আসেন, উইল কেন হবে না? শুধু উইল হবে না, কারণ অ্যাক্টিভে হবে, কারণ দে উইল বিল্ড এ হাউস। ওকে, খেয়াল করেন। সো একটা জিনিস খেয়াল করবেন, অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা মেন ভার্ব, এই মেন ভার্বটাই পেসিভে যায় বি থ্রি ফর্ম হয়ে যায়। আবার বলি, খুবই খুবই সিরিয়াস, অ্যাক্টিভে যেটা মেন ভার্ব, এই মেন ভার্বটাই পেসিভে যায়া বি থ্রি ফর্ম হয়, অন্য কোনো ভার্ব না। কিন্তু মেন ভার্বটা পেসিভে যায় বি থ্রি হয়। ওকে, এখন যেহেতু মেন ভার্বটা বি থ্রি হয়ে যায়, সেই জন্য আমাদের আর কোনো ভার্ব নাই যেটা টেন্স বোঝানোর মতো কোনো ওয়ে থাকে না। সো টেন্স বোঝানোর জন্য আমরা বি ভার্ব হিসেবে এই পেসিভে এই এই কি ভার্ব নিয়ে আসি, বি ভার্ব নিয়ে আসি। ঠিক আছে, এখন এইখানে বিটা কিন্তু বি ভার্ব। ওকে, এইখানে উইলটা কিন্তু কিছুই নাই। এখানে আমাদের স্ট্রাকচারটা কী ছিল, বি প্লাস বি থ্রি, এই যে বি প্লাস বি থ্রি হয়েছে, আমরা বি প্লাস বি থ্রি পাইছি। ওকে, বি প্লাস বি থ্রি পাইছি, এটা আমাদের পেসিভ হইল। এখন উইল কেন বসছে? কারণ ফিউচার টেন্সে উইল ছাড়া ফিউচার টেন্স হবে না, না না না। ওকে, উইল হইল, ফিউচার টেন্সে উইল হইল। এখন বি বি ভার্ব হয়েছে না, উইলটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। মডালের পরে অবশ্যই একটা বেস ফর্ম বসে। বি ভার্ব হিসাবে যদি এখানে ইজ দিতাম বা আর দিতাম বা ওয়াজ দিতাম বা ওয়ার দিতাম, তাহলে কিন্তু হইতো না, কারণ বেস ফর্ম বসে। সো বি ভার্বের বেস ফর্ম কি, বি। দ্যাটস ওয়াই উইলের পরে একটা বেস ফর্ম দিলাম, তারপরে আমি যা যা করার আমি এইদিকে করলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন নেক্সট, এগুলো নিয়ে আরও বিস্তারিত ক্লাস দেওয়া আছে, ভার্বের ক্লাস করলে একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার করে দেওয়া আছে এখানে। ঠিক আছে, আজীবনে আপনি যা শিখতে পারেন নাই, জাস্ট একটু সময় এখানে দিয়ে আসেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। এবার আসেন কন্টিনিউয়াস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস ক্লিয়ার করবো এখন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা হচ্ছে স্ট্রাকচার, দেখেন অবজেক্ট, এগুলো তো জানেন, বি ভার্ব বসে। ওকে, আমরা সরাসরি এই সেন্টেন্সে চলে আসি। হি ইজ এই যে, আচ্ছা এটা সাবজেক্ট, ইজ ক্লিন, ও আচ্ছা সরি ওয়েট, হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ ক্লিনিং দিয়া বোঝাইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ টেন্সের ক্লাসে আমি পড়াইছি যে কন্টিনিউয়াস টেন্স কেমনে হয়। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ওকে, মেন ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখন মেন ভার্বের সাথে আইএনজি এটা তো একা একা বসে না, এর আগে একটা ইজ ইজ বসাইতে হবে বা এম বসাইতে হবে বা আর বসাইতে হবে। এখানে পার্সন অনুযায়ী ইজ বসছে। ওকে, পার্সন অনুযায়ী ইজ বসছে এবং ইজের পরে ভার্বের সাথে আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস টেন্স। ওকে, কন্টিনিউয়াস টেন্স বুঝলাম। এবার আসেন এখানে বিংটা কেন হইল। ওকে, আমি বলছিলাম মেন ভার্বটাই পেসিভে এসে বি থ্রি ফর্ম হয়। তো মেন ভার্বটা তো এখানে ক্লিন, সো ক্লিনডার বি থ্রি ফর্ম হচ্ছে ক্লিনড। ওকে, বুঝছেন, ক্লিন বসছে। এখন কি বসাইতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাইতে হবে না। ওকে, সো এটা টেন্স অনুযায়ী বি ভার্ব হচ্ছে ইজ, ইজ হচ্ছে ইজ ইজ ইজ। ঠিক আছে, আচ্ছা বসাইলাম। এখন বিং কেন বসাইতে হবে ভাই? এই যে দেখেন, এটা কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস টেন্সে আইনজি থাকে না, থাকে তো। তো এখানে পেসিভ করবো, তাহলে কি হয়েছে, এই জন্য কি আমার এই যে টেন্স চেঞ্জ হয়ে যাবে? নেভার, টেন্স চেঞ্জ হবে না তো। সো টেন্স যদি চেঞ্জ না করতে চাই আমি, তাহলে আইএনজিটা নিয়ে আসতে হবে। তো আইএনজি নিয়ে আসলাম ভাই। এখন আইএনজি কি শুধু আইএনজিকে নিয়ে আসতে পারবো না, আইএনজির সাথে আমি ভার্ব নিয়ে আসবো। কি ভার্ব? যে টেন্স বা যে ভার্ব অক্সিলারি হিসেবে এখানে ব্যবহার হয়েছে, ওই টেন্সেরই কি নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো। সো আমি বি নিয়ে আসলাম, বির সাথে আইএনজি দিয়ে দিলাম, বিং হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। মানে কন্টিনিউয়াস মানে, আবার সামারি করি, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকতেই হবে। সো আইএনজি দিবেন না, এই যে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হয়েছে। আর এই ক্লিন ভার্বটা এখানে বিতির হিসেবে বসে গেছে, সহজ হিসাব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার আসেন আমরা এগুলো স্কিপ করি, ধাপে ধাপে আরও বুঝবেন, আরও তো বোঝাবই, তাই না? পাস্ট টেন্সে আসেন, আবার রিপিট করব।
পাস্ট টেন্স দেখেন, ওয়াই আর প্লেয়িং না, সো ওয়াই আর প্লেয়িং, ওকে। পাস্ট কন্টিনিউয়াস, বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস। এই যে ফুটবলটা সামনে চলে আসছে, ফুটবল সামনে চলে আসছে, কারণ ফুটবল এখানে দেহ হিসেবে ওয়ার বসছে, কিন্তু ফুটবলের সাথে তো আর ওয়ার বসবে না, ওয়াজও আসবে। পার্সোনার এই বার্বের ব্যবহার এগুলো আপনাকে জানতে হবে, টেন্সের ক্লাসে ক্লিয়ার করা আছে শেষের দিকে। ওকে, সো ওয়াজ দিলাম। এখন আমার তো কন্টিনিউয়াস টেন্স বানাইতে হবে, প্লে বার্বটা তো হিসেবে আনা যাবে না, কারণ প্লেটা মেন বার্বটা আমি বি3 বানায় ফেলবো। সো মেন বার্বের হিসাব বাদ, মেন বার্বকে আমি বি3 বানায় ফেলছি, এই যে প্লেট বানায় ফেলছি। ওকে, এখন আমার ওয়ার দিতে হবে, আর ওয়ার বা ওয়াজ দিতে হবে, আর হচ্ছে বার্বের সাথে আইএনজি দিতে হবে। এখন এটা কি বার্ব? বি বার্ব, সো বির সাথে আইএনজি দেবো আমি, ঠিক আছে। এখন অনেকেই বলবেন যে আমরা তো বোনাস হিসেবে বার্ব যখন না থাকে বার্ব নিয়ে আসি, ডো ডিড ডাজ। কেন ভাই? এখানে ডো ডিড ডাজ তো আসবে না, ডো ডিডের কোনো ফাংশন এখানে নাই, ঠিক আছে। ডো ডিডের ফাংশন এখানে নাই। ওকে, তারপরে আসেন আমরা যাই হচ্ছে পারফেক্টে। এবার খেয়াল করেন, এখানে আরও মজার জিনিস আছে বোঝার জন্য। সাবজেক্টও দিলাম, সাবজেক্ট দিলাম, হ্যাজ আছে, বি3 ফর্ম আছে। ওকে, সো এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন আমরা কি করব, পেসিভ করব, তখন খেয়াল করেন অবজেক্টটা তো বসলো, ওকে ফাইন। প্রেজেন্ট পারফেক্টের কি থাকে? হ্যাভ হ্যাজের পরে একটা বি3 ফর্ম থাকে, ওকে। সো এখানে কমপ্লিট বার্বটা আমরা বলছি যে বি3 হিসেবে চলে আসবে, তাই তো। সো বি3 হিসেবে চলে আসলো। সো এইখানে ছিল বি3, কিন্তু এখন আর বি3 নাই, এই বি3টা চলে আসছে পেসিভের বি3 হিসেবে, ওকে। সো পেসিভের বি3 হিসেবে কমপ্লিটেডের হিসাব বাদ, হ্যাজ আছে, হ্যাজ বসাইলাম, এই যে হ্যাজ এখানে না বসাইলাম হ্যাজ, ওকে ফাইন। এন্ড হ্যাজের পরে একটা বি3 লাগবে না, যেহেতু পারফেক্ট টেন্সের তো বি3 লাগবে। পারফেক্ট টেন্সের জন্য বি3 হিসেবে বিন আসছে, আর ওই যে বি বার্ব বসে বলছিলাম, বি বার্বের বি3 বিন, এই যে বি3। সো পারফেক্ট টেন্সের জন্য হ্যাজের পরে বিন আসছে, আর পেসিভের জন্য বি3 হিসেবে এই অ্যাক্টিভের মেন বার্বটা কমপ্লিটেড আসছে, বুঝছেন? ওকে ফাইন। এখন আমরা দ্রুত শেষ করতে পারবো যেহেতু অনেকগুলো বুঝিয়ে ফেলেছি। এবার আসেন পাস্ট পারফেক্ট। ওকে ফাইন, পাস্ট পারফেক্টও তো সেম, তাই না? এই যে হেড আসছে, এই যে হেড আসছে, হেডের সাথে একটা বি3 দিতে হবে, বিন আসছে, ঠিক আছে। বিন কেন দিতে হবে? এটা কি মুখস্থ? না, মুখস্থ না, বুঝে বুঝে। কারণ এই আমরা বলছি বি প্লাস বি3 বসে পেসিবে, সো বি বার্ব তো বসাইতে হবে, বিনটা তো বি বার্ব, ঠিক আছে। এখন এখানে যদি আমি ওই যে অন্য কোনো বি3 ফর্ম আইনা বসাই দিই তাহলে তো হবে না, কারণ বি3-র বি বার্বের বি3 ফর্ম বসাইতে হবে। সো হেড প্লাস বিন, এটা হচ্ছে পারফেক্টের জন্য। আর এই ব্রোকেনটা আমরা বলছিলাম যে মেন ভার্বটা বি3 হিসেবে চলে আসবে, পেসিভের জন্য চলে আসছে। ওকে ফাইন, তারপর আমরা চলে যাব লাস্ট কি আছে দেখি, মডাল ভার্ব। আই থিঙ্ক এটা লাস্ট। ওকে, মডাল ভার্ব যদি থাকে ক্যান, মে, শুট, এগুলো যদি থাকে তাহলে এগুলার প্যাসিভ বানাইতে গেলে আপনার একটা বি ভার্ব বসাইতে হবে ভাই, বুঝছেন? কারণ এই মডেলগুলো তো বি ভার্ব না, এগুলোর পরে সরাসরি বি3 ফর্ম বসাইতে পারবেন না। সো প্যাসিভ করতে গেলে আপনাকে বি3 বসাইতে হবে, বি3 বসাইলে আপনার বি3-এর আগে একটা বি ভার্ব বসাইতেই হবে, ওকে। সো ইউ ক্যান ডু দ্য জব। এখন মডেলের আগে বি ভার্ব হিসেবে বি কেন বসানো লাগবে? আমরা বিন, ওয়াজ এর কেন বসাইতে পারবো না? আসেন, এর আগে বলছি 100 বার, আবার বলি 1400 বার, কোনো সমস্যা নাই। ওকে, মডেল ভার্বটা কি? আমরা বলছিলাম মডাল ভার্বের পরে কি ফর্ম বসে? বেস ফর্ম বসে, ওকে। সো এই যে মডাল ভার্ব বসছে, মডাল ভার্বের পরে বেস ফর্ম বসছে, বুঝছেন? আর এই যে এই ডুটা বি3 হিসেবে পেসিভে ডান হয়েছে, ওকে। তো দেখেন বি প্লাস ডান মানে বি3 হয়েছে কি না? পেসিভ হয়েছে। এই বাইটাই আমরা আজকে শেখাইলাম না, আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব, বুঝছেন? এখন দেখেন এই জিনিসটা খেয়াল করেন, নেক্সট পার্ট আরও অ্যাডভান্স হবে, ওই পার্টটা শিখলে আপনার বয়েসের 99% ক্লিয়ার হয়ে যাবে, 99% আপনি মাস্টার হয়ে যাবেন, পড়াইতে পারবেন, বুঝছেন? সো আজকে এই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে।